আজকে আমাদের টপিকস ভারতের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র এবং বিজেপির বঙ্গজয়। তা ভারতবর্ষের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র আজ থেকে শুরু হয়নি, বহু বছর আগে থেকেই ভারতবর্ষের ধর্মের পরে ভারতবর্ষের জায়গার প্রতি বারবারই আক্রমণ হয়েছে, বারবারই জনজীবন বিধ্বস্ত হয়েছে। তার ফলেও কিন্তু ভারতবর্ষের লোক আবার উঠে দাঁড়িয়েছে। কিন্তু বর্তমান সময়ে যে সারা বিশ্বব্যাপী যে টেনশন এবং ভারতবর্ষের বিরুদ্ধে যে সকল শক্তিগুলো আছে, সাধারণত পাকিস্তান, আমেরিকা, চীন, তারা সব দিনই চেয়ে আসছে যে ভারতবর্ষকে টুকরো টুকরো ছোট ছোট খণ্ডে করে দিতে এবং তাদের উপর শোষক নল বসাতে। কিন্তু ভারতবর্ষের বুদ্ধিমান মানুষরা এখনও কিন্তু সেই সব ষড়যন্ত্রের বিরুদ্ধে অনবরত সংগ্রাম করে যাচ্ছে এবং আগামীতে করেও যাবে এবং নিজের দেশটাকে সংরক্ষণ করেই রাখবে। দেখা যায় বর্তমান সময়ে আমাদের অপারেশন সিঁদুর হওয়ার পর থেকেই যে পাকিস্তানের সঙ্গে আমেরিকার একটা বন্ধুত্ব বেড়ে গেছে। অন্যদিকে ভারতবর্ষের উত্তরে যে চীন, এই চীন সবসময় কিন্তু ভারতবর্ষের বিপক্ষে রয়েছে। পাকিস্তান চীন সবসময় ভারতবর্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রে সবসময় লিপ্ত এবং তার সঙ্গে এসে যুক্ত হয়েছে পাকিস্তানের সঙ্গে আমেরিকা। এবার আমেরিকা যতই ভারতের সঙ্গে বন্ধুত্বের প্রীতি দেখাক না কেন, গোপনে ভারতবর্ষকে ছোট ছোট খণ্ডে ভাগ করে দিতে সে চায়। তো এই যে ষড়যন্ত্রগুলো হচ্ছে এবং বিজেপির এই বঙ্গে এত যাবৎ পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই বিজেপি প্রতিষ্ঠার পর এই যে তার স্বপ্ন বাস্তবায়ন হলো, পশ্চিমবঙ্গে ফার্স্ট কলকাতার ছেলে হয়ে এই পশ্চিমবঙ্গেই তার পার্টিটা ক্ষমতায় কায়েম করলো। এর ফলে যারা আমাদের সঙ্গে ষড়যন্ত্র করছে তাদের পরে কীরকম বিরূপ প্রভাব পড়েছে সেটা একটু আলোচনা করব। সম্প্রতিকালেই দেখা গেছে কি যে বাংলাদেশের যে উপরের দিকে রংপুরে এখানটায় লালমনিরহাট, এই লালমনিরহাট একটা পুরনো তাদের বিমান ঘাঁটি, সেই বিমান ঘাঁটিটাকে আবার চীনের সহায়তায় সক্রিয় করে তুলছে। তার পাশাপাশি কি ঠাকুরগাঁও বিমান ঘাঁটি বাংলাদেশের এই যে পুরনো বিমান ঘাঁটিগুলো, এই সব বিমান ঘাঁটিগুলোকে কিন্তু চীনের সহায়তায় বাংলাদেশ আবার নবরূপে সাজাচ্ছে। হাসিনা সরকারের পতনের পর থেকেই কিন্তু ওই দেশে জামাতি নেতাদের আধিপত্য বিস্তার এবং পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর নানা রকম মদতে তারা কিন্তু এই সব কাজগুলো করেই যাচ্ছে। যেখানে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের এটা পশ্চিমবঙ্গের একেবারে উত্তর সীমা, এই চিকেন স্নেক যাকে বলা হয়, মুরগির গলার মতো সরু অংশ, যে অংশ দিয়ে এই নর্থ ইস্টের 7টি রাজ্যের সঙ্গে ভারতবর্ষের স্থলপথে কিন্তু কানেকশন হয়। এই অঞ্চলের পাশে এখানে লালমনিরহাট তারা বেস ক্যাম্প তৈরি করেছে, ঠাকুরগাঁও বেস ক্যাম্প তৈরি করেছে চীনের আধিপত্যে। সেখানটায় কিন্তু আবার চীন ও অরুণাচলের পরে তাদের থাবা বসিয়ে রেখেছে, নানা রকম টেনশন কাজ করে। তার মধ্যে তো কিন্তু এই চিকেন স্নেকটা পরে তাদের একটা লক্ষ্য সবসময় থেকেই যাচ্ছে এবং সেই ষড়যন্ত্রে কিন্তু চীন অলরেডি অনেক আগে থেকেই লিপ্ত হয়ে রয়েছে। তার সঙ্গে কিন্তু যে ইউনিট সরকার এই যে বাংলাদেশের ক্ষমতায় আসলো, এই ইউনিট সরকার বাংলাদেশের ক্ষমতায় আসার মানেই আমেরিকার সঙ্গে যে গোপন চুক্তি হলো, তাতে টোটালটাই আমেরিকা কিন্তু এখন বাংলাদেশের মধ্যে ইনপুট হয়ে আছে। তার সঙ্গে সঙ্গে আমেরিকার সঙ্গে পাকিস্তানের একটা সুসম্পর্ক, তো সেই সূত্র অনুযায়ী পাকিস্তানও কিন্তু এই বাংলাদেশে সক্রিয়, তাদের এজেন্টরা কিন্তু সক্রিয়ভাবে কাজ করছে এবং আমাদের এই উত্তর পূর্ব অঞ্চলে এখানে যে মণিপুর, সেই মণিপুরে কিন্তু এখনও গণ্ডগোল, মারামারি, ঝামেলা এবং ওখানে কুকি মেইতি গোষ্ঠী, তাদের ভিতরে অস্ত্র আদান প্রদান, অস্ত্র দেওয়া নেওয়া কিন্তু চলছে। বিদেশি শক্তিগুলো কিন্তু সক্রিয়। আর পাশের যে রাজ্যটা আছে সেটা হলো মায়ানমার। এখানে এই মায়ানমার অঞ্চলে কিন্তু জান্তা বাহিনী এখন সামরিক শাসনের ক্ষমতায় আছে এবং তারা কিন্তু চীনের মদতপুষ্ট জান্তা বাহিনী, এবং চীন কিন্তু সরাসরি এই জান্তা বাহিনীকে এখানে তাদের অস্ত্র সরবরাহ করছে। সেই অস্ত্র কিন্তু এই মায়ানমার বর্ডার ক্রস করেই কিন্তু আমাদের মণিপুর, তাদের কাছে কিন্তু সেই অস্ত্রগুলো আসছে। তো ভারতের ভিতরে কিন্তু একটা টেনশন সৃষ্টি করে রেখেছে।
তো এই যে তোমার লালমনিরহাট এবং ঠাকুরগাঁও বিমানঘাটি, এখান থেকে তারা কিন্তু ভারতীয় বর্ষের সঙ্গে যদি কোনো রকম টেনশন হয় তো ড্রোন এবং বোমা এই প্রতিরোধ করায় কিন্তু সক্রিয় ওই দুটো সামরিক ঘাঁটি। তো ভারতবর্ষের সেদিকে কিন্তু কড়া নজর আছে, এবং তার জন্য কিন্তু এই পশ্চিমবঙ্গটা, এখানটায় যে পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গটা কিন্তু অন্তত আমাদের জাতীয় যে পার্টি বিজেপি, যে দেশের হিতের জন্য কাজ করে, তার কিন্তু এইখানটায় ক্ষমতায় আসাটা অত্যন্ত জরুরি, নাহলে এই জায়গাটা কিন্তু অনেকটা ফাঁকা থেকে যাবে। তা এবার 26-এর যে ভোটে বিজেপির বাংলায় ক্ষমতায় আসা, এটা কিন্তু দারুণভাবে ভারতের কাছে উপকৃত হওয়ার একটা সংবাদ। আরও বাংলাদেশের কি দেখা যাচ্ছে, এই সম্প্রতি সময় বাংলাদেশ ফ্রান্সের কাছ থেকে GM-403 মানে গ্রাউন্ড মাস্টার 403 র্যাডার সিস্টেম কিনছে। তো এই যে র্যাডার সিস্টেমটা, এই র্যাডার সিস্টেমটা আকাশপথ, সমুদ্রপথ, এই বাংলাদেশের এইসব লালমনিরহাট কিংবা তোমার ঠাকুরগাঁও বিমানঘাটিতে যদি বসানো হয়, তো সেখান থেকে পুরো ভারতবর্ষের 500 কিলোমিটার রেঞ্জের মধ্যে কিন্তু তারা পুরো সার্ভেলেন্স করতে পারবে। তার ভিতর থেকে কিন্তু পুরো জলপথটাও তাদের আওতায় চলে আসবে। তো এখন যেটা বলার বিষয়, বাংলাদেশের কোন কাজে এত দাম দিয়ে এত দামি রাডার কিনতে হবে? তাদের একটাই লক্ষ্য, কিন্তু গোপন লক্ষ্য, যে ভারতবর্ষের মধ্যে যে কোনোভাবেই খারাপ কোনো কিছু করা, বা ভারতবর্ষের ভিতরে নানাভাবে নানা উপায়ে সন্ত্রাস সৃষ্টি করা। এবং তার জন্য কিন্তু তাদের ডিফেন্স ব্যবস্থায় এই GM-403 রাডার ব্যবস্থা কিনছে। কিন্তু এখন শুধু একটাই লক্ষ্য তাদের, ভারতবর্ষকে কীভাবে অশান্ত করে তোলা যায়। যার বর্তমান যে সরকার আছে বাংলাদেশের, তারেক রহমান সরকার, যেটা খালেদা জিয়ার পার্টি, সেও কিন্তু বাংলাদেশে ভারতবর্ষ বিরোধী পার্টি। তো সে এখন ক্ষমতায় এসে ভারতের সঙ্গে মৌখিক ভালো আলাপ করলেও কিন্তু তার অভ্যন্তরে গোপন তাদের সেই মানসিক চেতনা কিন্তু রয়ে গেছে, ইন্ডিয়া বিরোধী চেতনা। এই তারেক রহমান কিন্তু ভারতবর্ষের মধ্যে আলফা জঙ্গি গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ করতে যেয়ে ধরাও খেয়েছিল একসময়, সে কথাও কিন্তু জানা যায়। এবং আরও কি দেখা যাচ্ছে সম্প্রতি বাংলাদেশে, যে পাকিস্তানের ISI সংগঠন, যে জঙ্গি গোষ্ঠী, তাদেরই একটা সাব শাখা মোহাজির রেজিমেন্ট, এই ISI মদতপুষ্ট এই মোহাজির রেজিমেন্ট, এরা কিন্তু বাংলাদেশে সক্রিয়। তারা কিন্তু গোপনে জামাত যেসব ইয়ং ছেলেপেলে, তাদের কিন্তু ট্রেনিং এখানে সেখানে দিচ্ছে। তার পাশাপাশি কিন্তু আমেরিকান সোলজারও আছে, তারাও কিন্তু নানাভাবে তাদের ট্রেনিং, অস্ত্র শিক্ষা সব কিছু দিচ্ছে, যে ভারতবর্ষের ভিতরে কিন্তু একটা সন্ত্রাস সৃষ্টি করা যায়। তারা কিন্তু সবসময় একটা তিথির জন্য দাঁড়িয়ে আছে, যে একটা সুযোগ আসলেই, তাদের শক্তি একটু তৈরি করতে পারলেই কিন্তু ভারতবর্ষের মধ্যে আক্রমণ হানবে। তারপরেও সম্প্রতিকালে কিছুদিন আগে কি দেখা গেছে, যে ম্যাথু অ্যারন ভ্যান ডাইক, একটা লোক যাকে FBI এজেন্ট হিসাবে ভারতবর্ষের CIA গ্রেপ্তার করেছে, এই ম্যাথু অ্যারন ভ্যান ডাইক, যার কাজ ছিল ভারতবর্ষের এই উত্তর পূর্ব অঞ্চলে প্রবেশ করে, এখানে মায়ানমারে প্রবেশ করে, এই মায়ানমারের যেসব সন্ত্রাসীরা আছে ভারত বিরোধী, তাদের ড্রোন শিক্ষা এবং অস্ত্র কৌশল শেখাতে সে এসেছিল, এবং যে কিনা আমাদের FBI এর কাছে ধরা পড়ে। তো এই যে আমেরিকার এজেন্টরা ভারতবর্ষের মধ্যে এখনও কোথায় কি ঢুকে আছে, এবং আমেরিকার এজেন্ট, তার সঙ্গে পাকিস্তানের এজেন্ট এবং পাকিস্তানের বিদ্রোহী গোষ্ঠীগুলো কিন্তু একসাথে মিলিত অবস্থায় এখনও বাংলাদেশে আছে। তারেক রহমানের সরকার থাকা সত্ত্বেও কিন্তু এখনও আছে, এবং ভারতবর্ষে সন্ত্রাসী সৃষ্টি করার জন্যই তারা মুখিয়া হয়ে আছে। আর তাদের যে পথ ধরে আসবে, সেই পথেই কিন্তু পশ্চিমবঙ্গ আগে পড়ে। দেখা যাবে আরও কি, যে বাংলাদেশে যদি আমেরিকান প্রভাব না বাড়ে, আমরা ধরে নিলাম যে বাংলাদেশে কোনো আমেরিকান প্রভাব আসেইনি, তো বাংলাদেশ তো একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তাহলে ইরান সম্প্রতি কেন বাংলাদেশের সব তেলবাহী জাহাজ আটকে দিয়েছে, বাংলাদেশকে তেল দিচ্ছে না? কি কারণে? একটাই কারণ, যে বাংলাদেশে আমেরিকান আধিপত্য ধীরে ধীরে কিন্তু বেড়ে যাচ্ছে, এবং এই কারণেই কিন্তু ইরান বুঝতে পেরে বাংলাদেশের সব তেলবাহী জাহাজ আটক করে দিয়েছে, এবং তেল না দেওয়ার জন্য বয়কট করে দিয়েছে। সেটা দেখা যাচ্ছে যে এই যে বাংলাদেশি জাহাজ আটক,
এবং পাকিস্তানের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক, বাংলাদেশের মার্কিন সম্পর্ক, সেটা বলা হয়েছে। চীন এবং জুন্টা সরকার, মায়ানমারের জুন্টা সরকারকে চীন মদত দিচ্ছে এবং চীনের সার্ভেলেন্স আছে পুরো ভারতবর্ষের উত্তর অঞ্চলের পুরো সমগ্র লাদাখ, কাশ্মীর থেকে শুরু করে সব জায়গায় চীনের সার্ভেলেন্স আছে। এবং এর বিরুদ্ধে ভারত কোন স্টেপগুলো নিয়েছিল বা নিচ্ছে সেটা দেখব। যে ভারত কি করেছে, আসামের এই অঞ্চলটা হলো আসাম। তাহলে এই যে চিকেন স্নেক আছে, এই চিকেন স্নেকসে পশ্চিম পাশে হলো পশ্চিমবঙ্গ আর পূর্ব পাশে আসাম। এই আসামের কোথায়? এই আসামের তেজপুর, চাবুয়া, শিলচর। এই আসামের তেজপুর, চাবুয়া, শিলচর তিনটে জায়গায় কিন্তু ভারতবর্ষ অলরেডি বিমান ঘাঁটি প্রস্তুত করে রেখে দিয়েছে। ভারতবর্ষ কিন্তু আগে থেকেই, ভারতবর্ষ কিন্তু এখন ডিফেন্সিভ খেলে না, ভারতবর্ষ এখন মারমুখী। কোনো সূত্র পেলেই কিন্তু অপারেশন সিঁদুরের মতন চালু হবে, নো ডিফেন্সিভ, এখন ফরওয়ার্ডে খেলা দেশ ভারতবর্ষ। এই যে তেজপুর, চাবুয়া, শিলচর, সেখানে সামরিক ঘাঁটি, তার সঙ্গে সঙ্গে বিমান ঘাঁটি এবং সেখানে রাফায়েলের যে বহর সেগুলো কিন্তু মোতায়েন আছে এবং তারা সবসময় সার্ভেলেন্স করে যাচ্ছে। তার পাশাপাশি কি আছে? নাগাল্যান্ড। তো এরকম জায়গায় নাগাল্যান্ড আছে। এই নাগাল্যান্ডে ডিমাপুর, এই ডিমাপুর কিন্তু আমাদের সামরিক ঘাঁটির সঙ্গে সঙ্গে কিন্তু ওখানেও বিমান ঘাঁটি প্রস্তুত করা আছে। এই ডিমাপুর কেন করা আছে? এই ডিমাপুর থেকে যেরকম বাংলাদেশের প্রতি তীব্র আঘাত হানা যাবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু ডিমাপুর থেকে মায়ানমারে জুন্টা সরকার কী করছে কিংবা মায়ানমারে চীন কী করছে তারও কিন্তু সার্ভেলেন্স ওই ডিমাপুর থেকে হচ্ছে। আরও কি আছে? মণিপুর। এই মণিপুরের যেখানটায় বিজেপি গভর্নমেন্ট এখনও আছে, যেখানটায় অশান্তি সৃষ্টি এখনও হয়ে আছে কুকি মেইতিদের মধ্যে, সেখানেও কিন্তু ইম্ফলেও আমাদের মায়ানমারে ইম্ফলে বেস ক্যাম্প, তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র সজ্জিত ভারতীয় বাহিনী, তার সঙ্গে বিমানবন্দরও কিন্তু রয়েছে। কারণ কি, এইখান থেকেও মায়ানমারের পরে সার্ভেলেন্স রাখা যায় এবং বাংলাদেশের উত্তর পূর্ব অংশেও দ্রুত আঘাত হানা যায়। হ্যাঁ, পুরো ঢাকা শহরকে যেন দ্রুত আঘাত হানা যায়। নয় কি আছে? সবচেয়ে যে দারুণ পয়েন্টটা এই সময়, সেটা হলো বিজেপির বাংলা জয়, আদারওয়াইজ বঙ্গে স্লিপার সেল। এই পয়েন্টটা সব থেকে গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের নানা জায়গায় সম্প্রতি দেখা গেছে, মালদা, মুর্শিদাবাদ, সেখানে নানা রকম সাম্প্রদায়িক ঘটনা কিন্তু ঘটে গেছে এবং এর থেকে বোঝা যায় যে গোপনে কিন্তু এই পাকিস্তানের মদতপুষ্ট যে সরকার ভারত বাংলাদেশে তৈরি হয়েছে, যেসব এজেন্টরা কাজ করছে, তাদের স্লিপার সেলগুলো কিন্তু এই সব অঞ্চলে, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, এইসব অঞ্চলে কিন্তু তাদের স্লিপার সেল তৈরি হচ্ছে কিন্তু গোপনে। তো এই কারণে বিজেপি সরকার বঙ্গে আসাটা অত্যন্ত জরুরি। এই কারণেই বিজেপি সরকার কিন্তু বাংলায় ক্ষমতা নেওয়ার জন্য এইরকমভাবেই উঠে পড়ে লেগেছিল, কারণ এইসব গোপন অভিসন্ধি কিন্তু তারাই জানে, যার জন্য বাই হোক আর ক্রুক, যে করেই হোক পশ্চিমবঙ্গকে বিজেপির নিতেই হবে, না হলে কিন্তু এই বৈদেশিক ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচানো এক প্রকার অসম্ভব হয়ে যেত। এটাই হলো মুখ্য কারণ, এই স্লিপার সেল। যেরকম কাশ্মীরের স্লিপার সেলের মাধ্যমে পেহেলগাঁয়ের ঘটনাটা হলো, তারপরে অপারেশন সিঁদুর হলো, ওরকম স্লিপার সেল কিন্তু পশ্চিমবঙ্গের বহু জায়গায় তৈরি হয়ে রয়েছে। এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে, মানে ক্ষমতা হাতে নেওয়ার পরেই কিন্তু দেখা যাবে কোথায় কতটা কোন এজেন্ট কাজ করছে, সব কিন্তু টেনে টেনে বের করবে। এবং সম্প্রতি কি দেখা গেছে, এই যে বাংলাদেশের সংসদে বিজেপির আলোচনা, বাংলাদেশের সংসদে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলে যে প্রচুর পরিমাণে লোক দেশত্যাগী হবে বা কিক আউট করা হবে, সে খবর কিন্তু তারা আগাম পেয়ে গেছে এবং তাই নিয়েও কিন্তু তারা সতর্ক অবস্থায় আছে, সেই নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। সম্প্রতি ভারতবর্ষে আরও কি দেখা গেছে, যে অগ্নি 6 মিসাইল, অগ্নি 6, যার 12,000 কিলোমিটার রেঞ্জ, পারমাণবিক বোমা বহনে সক্ষম। সেটা কিন্তু দেশীয় প্রযুক্তিতে আমাদের এপিজে আব্দুল কালামের যে সফল চিন্তাভাবনা, তার যে দূরদৃষ্টি, যে মিসাইল ম্যান, যার হাত ধরে অগ্নি সিরিজের মিসাইলগুলো এই দেশে উৎপাদিত হয়েছে, তার কিন্তু নব্য ভার্সান অগ্নি 6 কিন্তু ভারতবর্ষ সাম্প্রতিক সময়ই লঞ্চ করেছে। তো এই লঞ্চ করার মাধ্যমে কিন্তু যেসব বিরোধী ষড়যন্ত্র কাজ করছে, তাদের কিন্তু একটা জোরালো বার্তা ভারতবর্ষ কিন্তু দিয়ে দিয়েছে। এবং ইসরায়েলকে বাপ, মোদিজির সম্প্রতি ইসরায়েলকে বাপ বলার বা ফাদারল্যান্ড বলার
পিছনে তো কোনো কূটনৈতিক কারণ থাকতেই পারে। সেই কারণ যদি বিশ্লেষণ করা যায় ভারতবর্ষের, আমরা তো শুধু নর্থ ইস্টটাকে নিয়ে ভাবছি বা বলা হচ্ছে, কিন্তু ভারতবর্ষের চারিদিকেই কিন্তু এরকম একটা প্রবলেম ক্রিয়েট হয়ে রয়েছে। সব দিক থেকে এরকম একটা ষড়যন্ত্রের মধ্যে কিন্তু ভারতবর্ষ আছে। তো এই ষড়যন্ত্র থেকে যদি ভারতবর্ষকে বাঁচতে হয়, তো ইসরায়েলের সঙ্গে ভারতবর্ষের একই পাল্লায় কিন্তু উঠে দাঁড়াতে হবে। তাছাড়া আর কোনো উপায় ভারতবর্ষের নেই। কম, কারণ ইসরায়েল আমাদের সব সময় সাপোর্ট করে এসছে, সব কিছু দিয়ে, সর্বস্ব তাদের দিয়ে আমাদের সাপোর্ট করে এসছে। তো আগামীতেও ভারতবর্ষের বিপদে কিন্তু বিনা বাক্যে ইসরায়েল ভারতের পাশে দাঁড়াবে, সেইরকম কিন্তু আশ্বাস ইসরায়েলের কাছ থেকে আমরা পাই। ওই কারণেই ফাদারল্যান্ড বলা। আরও কি দেখা যাচ্ছে যে ভারতবর্ষ যে কূটনৈতিক গেমগুলো খেলছে, এই যে বাপ ডাকের মাধ্যমে কিন্তু একটা কূটনৈতিক গেম খেলে দিয়ে বেরিয়ে গেছে মোদী সরকার, রাষ্ট্রবাদী সরকার। ফাদারল্যান্ড, সে যে যা বকুক সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু এই কথা বলার ভিতরে কিন্তু একটা বিরাট অধ্যায়, চ্যাপ্টার, সিলেবাস লুক্কায়িত। দ্বিতীয়ত আরও কি দেখা যাচ্ছে যে রাশিয়ার সঙ্গে ভারতবর্ষ সামরিক চুক্তি করেছে রিসেন্টলি। সেই চুক্তি অনুযায়ী কি ভারতবর্ষ এবং রাশিয়া তাদের পরস্পরের সামরিক ঘাঁটিগুলোকে ইউজ করতে পারবে, বিনা বাধায় ইউজ করতে পারবে, এবং বন্দরে জাহাজ, সামরিক জাহাজের আদান প্রদান ঘটাতে পারবে। দুই দেশই তাদের সামরিক ঘাঁটিগুলোকে নিজের মতো করে ব্যবহার করতে পারবে। এবং সম্প্রতি সময়ে সেখানে সৈন্য সংখ্যা আদান প্রদান কম হলেও কিন্তু এই যে সামরিক চুক্তিটা, এই চুক্তির মাধ্যমে কিন্তু একটা বিরাট বড় মেসেজ কিন্তু অন্য অন্য পরাক্রমশীল যেসব গোষ্ঠীগুলো ভারতের বিরুদ্ধে কাজ করছে তাদের কিন্তু জানান দেওয়া ছাড়া আর কোনো কাজ না। এবং আরও কি আছে, রাশিয়ার সঙ্গে সুকোই 57 সিরিজের যে অত্যাধুনিক ফাইটার জেটগুলো, সেইগুলো ভারতবর্ষেই কিন্তু ম্যানুফ্যাকচারিং হবে। এবং ভারতবর্ষেই যদি যত সময় ম্যানুফ্যাকচারিং না হবে, যত সময় কেন ভারতবর্ষকে ইউরোপ থেকে ফাইটার জেট ক্রয় করতে হবে বা আমেরিকার কাছ থেকে ফাইটার জেট ক্রয় করতে হবে, ততদিনই কিন্তু ভারতবর্ষ দুর্বল থাকবে। যতদিন না পর্যন্ত নিজে উৎপাদন করতে পারবে তাদের সঙ্গে লড়ার জন্য ফাইটার জেট, ততদিন কিন্তু ভারতের অস্বস্তি একটা। কারণ এই সব বিমান ভারতবর্ষের নিজের তৈরি করতে হবে। তো সেই প্রযুক্তি, সেই সব দিয়ে আমাদের সাহায্য করছে কিন্তু এই সময় রাশিয়া। আজকে আমাদের এই ছিল যে বঙ্গে বিজেপি আসার কি কারণ, ভারতের সঙ্গে যে চক্রান্তগুলো চলছে উত্তর পূর্ব ভারতে বা বাংলাদেশে নতুন সরকার, খালেদা জিয়ার সরকার আসার পর, সেই সরকারও যে ভারতবর্ষের বিরুদ্ধে কাজ করছে, সেই চক্রান্ত সম্পর্কে মোটামুটি একটু বার্ডস আই ভিউ ধারণা তুলে ধরা হলো। তো দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।